মিনা, আমি বাজারে যাচ্ছি রে মা। ঘরে রান্না করার মতো তেমন বাজার নেই, বাজার শেষ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আর আমি বাড়িতে আসার সময় তোর জন্য চকলেটও নিয়ে আসব। তুই কিন্তু কোথাও যাবি না। ও মা, তুমি বাজার করতে যাচ্ছ আর আমাকে একাই বাড়িতে রেখে যাচ্ছ? আমার একা একা বাড়িতে ভালো লাগে না মা। ও মা, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। তুমি বাজার করবে, আমি তোমার সাথে বাজারটা ঘুরে ঘুরে দেখব। না রে মিনা, বাজারে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই। আমি তো তোকে বললামই, তোর জন্য আমি খাবার কিনে নিয়ে আসব। তুই বাড়িতেই থাক, আমি হেঁটে হেঁটে সেই বাজারে যাব। তোর অনেক কষ্ট হবে। না মা, আমার একটুও কষ্ট হবে না, আমি তোমার সাথে যেতে পারবো। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, আমি তোমার সাথে থেকে একটা চকলেটই খাবো। আচ্ছা ঠিক আছে, চল। তোর কষ্ট না হলেই হলো। আমার কাছে তো কোনো বাড়তি টাকা নেই। তুই কিন্তু আমার কাছে কিছু খেতে চাইতে পারবি না। আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না। দেরি হয়ে যাচ্ছে, চল আমার সাথে। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। আর বাজারে গিয়ে যখন শেফা শিয়ালিনী বাজার করছিল, তখন মিনা বাঘ মামার দোকানের লিচুগুলোর দিকে তাকিয়েছিল। ও মা, এদিকে শোনো না, ওই যে দেখো, বাঘ মামার দোকানে কত লিচু আছে। ওখান থেকে আমাকে কিছু লিচু কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। লিচুগুলো দেখতে কত টসটসে। হ্যাঁ রে মিনা, লিচুগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর অনেক টসটসে রসে ভরা। আমার কাছে যে এখন টাকা নেই রে মা, তোকে কি করে এতগুলো লিচু কিনে দেব বল? ও মা, ওই লিচুগুলো থেকে কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আমার খুব খেতে ইচ্ছে করছে। আমি তোমার কাছে আর কিছু খেতে চাইবো না, আমাকে দাও না লিচু কিনে। মিনা, আমি জানতাম তুই কিছু না কিছু একটার বাহানা ঠিকই করবি। তোকে তো আমি আগেই বলেছিলাম যে আমার তো কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, চল। এত করে যেহেতু বলছিস, দেখি বাঘ মামা বাকিতে কিছু লিচু দেয় কিনা। বাঘ মামা, আপনার দোকানের লিচুগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। তা লিচুগুলো কত করে বিক্রি করছেন মামা? আমার দোকানের লিচুগুলো 100 পিস মাত্র 500 টাকা শেফা। তুই যদি নিস তাহলে তুই আমাকে 50 টাকা কম দিস। না গো বাঘ মামা, 100 লিচু নেব না। আপনি আমাকে 15 থেকে 20টা লিচু দিন। আমি 2 থেকে 3 দিন পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার কাছে যে এখন কোনো টাকা নেই। আমি বাজার করে সব টাকা শেষ হয়ে গেছে। মেয়েটা যে লিচু খাওয়ার জন্য বড্ড বায়না ধরছে, না করছি তবুও শুনছে না। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার টাকা আমি 2-3 দিন পরেই দিয়ে যাব মামা। আরে শেফা, না না, আমি তোকে বাকিতে কোনো লিচু দিতে পারবো না। আর আমি 100 পিসের নিচে কখনোই লিচু বিক্রি করি না। এখান থেকে যা তো, অযথা আমার সাথে আর তর্কে জড়াস না। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, আমি আপনার সাথে তর্কে জড়াতে যাব কেন? আপনার জিনিস আপনি না দিলে তো আর আমার কোনো জোর নেই। তবে আপনারা বড় অকৃতজ্ঞ। আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে, কিন্তু এখন আমার টাকা পয়সা নেই বলে আপনারা আমাকে কত অবহেলা করছেন। যাই হোক, আমি আর কখনোই আসবো না আপনাদের কাছে বাকিতে কিছু চাইতে। আমার টাকা হলে তখন আমার মেয়েটাকে লিচু কিনে দেব। ও মা, তোমার রান্না করতে আর কতক্ষণ লাগবে? আমার যে খুব খিদে পেয়েছে, খিদেই পেটটা চোচো করছে। এই তো রে মা, প্রায় হয়ে এসেছে। আর একটু সময় লাগবে। তুই এখানে বস, তারপর রান্না হলেই খেতে পারবি রে মা। ও, তোমার রান্না এখনো দেরি হবে? আচ্ছা মা, আমি তাহলে ববের সাথে একটু খেলা করে আসি। ততক্ষণে তোমার রান্না শেষ হয়ে যাবে, আর তোমার রান্না শেষ হলে আমি এসে খাবার খাবো। তুই এক্ষুনি না বললি তোর খিদেতে পেটে ছুঁচো দৌড়চ্ছে, তাহলে তুই কি করে খেলবি? তুই খেয়ে তারপর খেলতে যাবি, এখন কোথাও যাস নে। না মা, তুমি চিন্তা করো না, আমি দেরি করব না, এক্ষুনি খেলা করে চলে আসব। ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে। আমি জানি রে মিনা, তুই লিচু খেতে পারিসনি বলে তোর মন খারাপ হয়েছে। তুই মন খারাপ করিস না রে মা। আমার টাকা হলে আমি তোকে অনেকগুলো লিচু কিনে দেব। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরে আসবি। আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করব।
তাড়াতাড়ি চলে আসবি মিনা, না খেয়ে খেলা করতে করতে না হলে অসুস্থ হয়ে পড়বি। ববি চল না, আমরা মাঠে গিয়ে খেলা করি। না রে মিনা, আমি তো এখন তোর সাথে খেলা করতে যেতে পারবো না। আমার মা আমাদের বাড়ির পেছনে লিচু গাছ থেকে লিচু পাড়ছে। আমার মা আমাকে ওখানে যেতে বলেছে। আমি আমার মায়ের সাথে গাছ থেকে লিচু পেড়ে মজা করে লিচু খাবো। ও তোরা লিচু পারবি? হ্যাঁ রে, আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করে। আজকে বাজারে গিয়েছিলাম, মাকে কত করে বললাম লিচু কিনে দিতে, কিন্তু আমাদের তো অত টাকা নেই রে, তাই আমার মা আমাকে লিচু কিনে দিতে পারেনি। ও তুই লিচু খাবি? হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমাদের গাছে অনেক লিচু আছে। আমার মাকে বলবো তোকেও লিচু দেবে, তারপর তুই আর আমি মজা করে লিচু খাবো। চল চল, আমরা লিচু গাছের ওখানে যাই। ও মামা, তোমার তো দেখছি লিচু পাড়া প্রায় হয়েই গেছে। ভালোই হয়েছে। দেখো না মা, আমার সাথে আমি মিনাকেও নিয়ে এসেছি। জানো মা, মিনার নাকি খুব লিচু খেতে ইচ্ছে করছে। ওর মায়ের টাকা নেই বলে ও লিচু কিনে খেতে পারেনি। তুমি মিনাকে কিছু লিচু দাও না মা। আরে ববি, তুই আবার এই গরিবটাকে কেন সাথে করে নিয়ে এলি? তোকে একাই আসতে বলেছিলাম, এই ছোট লোকটাকে নিয়ে এসেছিস, এখন আবার একে লিচু দিতে হবে। লিচুর অনেক দাম, একে লিচু কি করে দেব? ও মা, তুমি এভাবে কেন কথা বলছো? ওরা তো গরিব হতে পারে, কিন্তু মিনা ও মিনার মা অনেক ভালো। জানো, আমি মিনাদের বাড়িতে গেলে মিনার মাও আমাকে কত খাবার খেতে দেয়। দাও না মা, একটা লিচুই দাও ওকে। আরে হ্যাঁ, সেটাই তো বলছি, ওরা যদি গরিবই হবে তাহলে এত দামি ফল কেন খেতে হবে? ওরা কম দামি ফল খেলেই তো হয়। কাকিমা, আমার মায়ের কাছে যে অত টাকা নেই, তাই আমার মা বাজার থেকেও আমাকে লিচু কিনে দিতে পারেনি। থাক, আমার লিচু লাগবে না। আরে আমার আবার দয়ার শরীর, আমি কাউকে না করতে পারি না। আচ্ছা ঠিক আছে মিনা, এই যে আমার সামনের এই ঝুড়ি লিচুগুলো নিয়ে যা, এগুলো নিয়ে তোরা মা ও মেয়ে পেট পুড়ে খাবি। তুমি সত্যি বলছো কাকিমা? তাহলে তো অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই লিচুগুলোই নিয়ে বাড়িতে চলে যাই, মা দেখলে খুব খুশি হবে। হ্যাঁ রে মিনা, এত দেরি করলি কেন? তোর জন্য সেই কখন থেকে আমি অপেক্ষা করছি, আর তোর এখন বাড়ি ফেরার সময় হলো, আবার সাথে করে এগুলো কিনে এসেছিস। মা, এগুলো লিচু ববির মা বাঘিনী কাকিমা আমাকে দিয়েছে। ওরা ওদের গাছ থেকে লিচু পাড়ছিল, আর আমি যখন গিয়েছিলাম ববির সাথে, ববি ওর মাকে বলাতেই লিচুগুলো আমাকে দিয়ে দিয়েছে। এই লিচুগুলো এখন তুমি আর আমি খাবো মা। মিনা, তোকে তো আমি বললাম যে তোকে টাকা হলে লিচু কিনে দেব। তুই এই লিচুগুলো কেন আনলি রে মা? এই লিচুগুলো তো পচে গেছে, এগুলো খাওয়া যাবে না। তুই এক্ষুনি এগুলো ফেলে দিয়ে আয় যা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, লিচুগুলো দেখতে কেমন যেন মনে হচ্ছে, কোনো সুগন্ধও নেই। আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। কিরে মিনা, লিচুগুলো ফেলে দিয়েছিস বলে এখনো মন খারাপ হচ্ছে? তুই চিন্তা করিস না রে মা, আর কষ্ট পাস না। আমার টাকা হলে তোকে আমি অনেক লিচু কিনে দেব, তোকে কথা দিচ্ছি রে মা। মা দেখো দেখো, পুকুরে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। কালকে যে এই পচা লিচুগুলো ফেলে দিয়েছিলাম, ওগুলো থেকেই মনে হয় এত বড় লিচুর গাছ হয়েছে। মিনা, আমি জাদুর লিচু গাছ, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। এখন থেকে এই গাছের লিচু তোমরা বিক্রি করতে পারবে, আর ইচ্ছে মতো লিচুও খেতে পারবে। এই গাছের লিচু কখনোই শেষ হবে না। জাদুর লিচু, লিচু তো দেখছি আবার কথাও বলে। নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে, এখন থেকে আমার মেয়েটা রোজ রোজ লিচু খেতে পারবে। হ্যাঁ মা, দেখো দেখো, এই জাদুর লিচুটা কত সুন্দর, আমার সাথে কথাও বলছে। ভালোই হয়েছে, আমার কথা বলার মতো একটা বন্ধু হয়েছে। আর এখন থেকে আমরা এই লিচুগুলো খেতে পারবো, আর বাজারে বিক্রি করলে আমাদের কষ্টও শেষ হয়ে যাবে। লা 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 লা, আহা কি আনন্দ,
বাতাসে। কি যে মজা লাগছে আমার, খুব মজা লাগছে। অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি আজ মজা করে কেক খাবো। কেকটা থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে না। আমার কেক! এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, আর আমার কেকটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে আমি কেকটা কিনলাম, এখন আমি কেকটা খেতেও পারলাম না। আহারে, আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। আমার শেকড়গুলোও না হয়েছে বাপু, একদম কথা শোনে না, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মাকে বলে আবার টাকা নিয়ে এসো। টাকা নিয়ে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও। যাও, কেঁদো না তুমি, আর কেঁদো না গো। চুপ করে তো গাছ, তুমি একদম কথা বলবে না। আবার কেক কিনে খাওয়ার কথা বলছো? তা কেক কেনার টাকা কোথায় পাবো আমি শুনি? আমরা কি বড় লোক? আমরা তো গরিব। আমার মা অন্যের বাড়িতে কাজ করে ওখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে কেক খাওয়ার জন্য দিয়েছিল। আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো? হ্যাঁ, তোমার জন্য আজকে আমার কেকটা খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গিয়েছে। আমার জন্য ওর এত বড় ক্ষতি হলো। তবে আমিও কি সাহায্য করব? এমনিও অনেক দিন হয়েছে আমি কোনো অসহায়দের সাহায্য করি না। এবার যখন সুযোগ হয়েছে তাহলে ওকে আমি সাহায্য করব। এই মেয়ে, তুমি আর কেঁদো না। আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল আছে, এই ফুলটা তুমি এখান থেকে পেড়ে বাড়িতে নিয়ে যাও, আর বাড়িতে নিয়ে আঙ্গিনায় রোপণ করে দিও। দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, এই ফুলটা আমি তোমার গাছ থেকে পেড়ে নিব, আবার বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেব। যাও। এরপর টয়া সেই ফুলটা হাতে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর সে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়তে থাকে। কিরে টয়া, এইভাবে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ছিস কেন? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথা থেকে আনলি রে এই ফুল, টয়া? ও মা, তোমাকে তো আমি ফুলটার কথা বলতে ভুলেই গিয়েছি। এরপর টয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে তার মা বলে, কি বললি টয়া? এই ফুলটা থেকে নাকি গাছ হবে, আবার সেই গাছে নাকি কেকও ধরবে? তোর মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। এইসব আজগুবি কথা বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি এখন পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। এরপর টয়া আঙ্গিনায় ফুলটি রোপণ করে দেয়। মা, ও মা, দেখে যাও কি হয়েছে দেখো। আমাদের উঠোনে কত বড় একটা কেকের গাছ হয়েছে, আর গাছে কত রকমের কেক ধরা রয়েছে। আমি এখন থেকে মজা করে কেক খাবো। কি মজা, কি মজা! খবরদার বলছি টয়া, এই গাছের একটা কেকও তুই ধরবি না। কোন না কোন গাছ তোকে একটা ফুল দিয়েছে, সেই ফুল থেকে নাকি আবার কেকের গাছ হয়েছে। এরকম কথা আমি কখনো শুনিনি। আমাকে নিয়ে চল তো সেই গাছের কাছে, যে গাছ তোকে সেই জাদুর ফুলটা দিয়েছিল। এই গাছ, বলো তুমি কেন আমার মেয়েকে ওই ফুলটা দিয়েছিলে? ওই ফুলটা থেকে আবার এক রাতের মধ্যে এত বড় একটা কেকের গাছ হয়েছে। কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো তুমি? নিশ্চয়ই ওই গাছে ধরা কেকে বিষ আছে, যেটা খেলে আমাদের মা ও মেয়ের ক্ষতি হবে।
কেন এই ফুলটা দিয়েছিলে তুমি বলো তো? না গো, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব, তাই তো আমি তোমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলাম, যাতে করে তোমার মেয়ে সেই গাছে ধরা কেকের থেকে কেক খেতেও পারে, আবার তোমরা সেই কেক বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও কাটাতে পারবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বিশ্বাস করো। সত্যি বলছো গাছ, তুমি আমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলে। তবে ঠিক আছে, এই গাছে ধরা কেক এখন থেকে আমরা খাবো এবং বাজারে নিয়েও বিক্রি করে আমাদের সংসারের অভাব শেষ করব। তবে হে, একটা কথা মনে রেখো, ওই গাছের দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে, কিন্তু রাতের কেকগুলো ভুলেও ছুবেও না এবং খাবেও না, বুঝেছো? যাও, এবার বাড়িতে চলে যাও। মা, কাছে ধরা কেকগুলো দেখতে কত সুন্দর, কত লোভনীয় মনে হচ্ছে। মনে হয় বাজারে নিয়ে গেলে এই গাছে ধরা কেক সবাই কিনে নেবে। আমি ঠিক জানতাম ওই গাছ আবার ঠিক কাউকে না কাউকে সাহায্য করার জন্য ওই গাছের ফুল ও ফল দেবে। একদিন ওই গাছের অনেকগুলো ফল খেয়ে গাছটাকে আমি নষ্ট করেছিলাম বলে গাছটা আমাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই দিনই আমি পণ করেছিলাম ওই গাছ যদি আবার কাউকে তার ফুল ও ফল দিয়ে সাহায্য করে, তবে সেই গাছের সকল ফুল ও ফল নষ্ট করে গাছটাকে আমি নষ্ট করে দেব। ওই গাছ আবার ওই শেফার মেয়েকে সে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তো এবার আমি সেই গাছের সকল কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি এই গাছের সকল কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দিচ্ছি। একি হলো আমার গাছে ধরা কেকে? একি হলো আমার মুখ দিয়ে এরকম রক্ত বমি বের হচ্ছে কেন? আমার ভেতরটা যে জ্বলে গেল। কেউ আছো? আমাকে বাঁচাও। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম যে, মরে গেলাম। আমি ঠিক জানতাম আমার সাহায্য করা জিনিস তুই নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি, তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম, যাতে করে তুই খেলে তোর শিক্ষে হয়। এবার উচিত শিক্ষে হয়েছে তোর। মা, খুব ভালোই হয়েছে। গাছে ধরা কেকগুলো খেতে ভীষণ মজা। এই কেকগুলো বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মতোই কেটে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। মিনা, আমি জাদুর লিচু গাছ। তোমার ফেলে দেওয়া সেই পচা লিচুগুলো থেকেই জাদুর লিচু গাছ হয়েছে। আরে আরে, আমার কারেন্ট লেগেছে। আমি আর কখনো আখ চুরি করতে আসবো না। কে আছো? আমাকে বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম। রূপনগর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি মা, তুই সাবধানে থাকিস, তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মা, যাও, তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসবে। বাজারে অনেক আখ উঠেছে, আমার খুব আখ খেতে ইচ্ছে করছে। কত মিষ্টি, কত মজা। আচ্ছা রে মিনা, ঠিক আছে, আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর মন ভরে খাবি, তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল। এবার আমি আসি রে মা। কিরে শেফা, রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো দেরি করেছিস। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা, আমি নতুন কাজের লোক রেখে নেব। ম্যাডাম, আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি কোথায় দেরি করে এসেছি? আমি তো সময় মতো এসেছি। এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না।
মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে। আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখব বল? আমি নতুন কাজের লোক পেয়েছি, তাকে সস্তায়ও রাখতে পারবো, টাকাও কম। যা তো। বাঘিনী মামি যে কাজ থেকে তাড়িয়ে দিল, এখন যে আমি কোথায় যাব? যাই, মেয়েটা একটা আখ খেতে চেয়েছে, বাজার থেকে একটা আখ নিয়ে যায়। এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায়। মা, তুমি আখ এনেছো? আমার জন্য কত বড় বড় 2টা আখ এনেছো। দাও মা, আমি খাই। ও মা, তোমার এত মন খারাপ কেন গো? তুমি চুপচাপ আছো, কি হয়েছে মা তোমার? না রে মা, কোথায় আর মন খারাপ, কি করব বল? আমাকে যে বাঘিনী মামি কাজে থেকে বের করে দিয়েছে, ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো? আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা, কি করব বল? মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যে আখ দুটো এনেছো, এই আখ দুটো কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দিই, তাহলে কিছুদিন পর আখ বড় হলে আমরা বিক্রি করব। হ্যাঁ রে মিনা, তোর মাথায় তো অনেক বুদ্ধি, ভালো একটা কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, চল এই আখগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ করি। এরপর সেই আখগুলো মিনা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে পুঁতে দেয়, আর তারা তাদের সেই পুঁতে দেওয়া আখগুলো প্রতিদিন অনেক যত্ন নিতে থাকে। ও মা, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখে পানি দিতে হবে না, তাই না মা? আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে। হ্যাঁ রে মা, এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো, আমাকে আর আখ কিনে খেতে হবে না, তাই না মা? আচ্ছা ঠিক আছে, খাবি খাবি, আগে আখ বড় হয়ে নেক, রাত হয়েছে, চল এবার ঘুমিয়ে যা। এ কথা বলে তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। দেখেছো মা, আমাদের আখগুলো কত বড় বড় হয়েছে। আচ্ছা মা, এই আখগুলো এখন কেটে কি বাজারে নিয়ে যাবে? হ্যাঁ রে মিনা, এখন এই আখগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে, কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে। এত কি ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমান মেয়ে, আমি ভাবছি যে বাজারে তো বাঘমামা আখ বিক্রি করে, তাহলে সবাই কি আমার থেকে আখ কিনবে? সবাই তো বাঘমামার থেকে আখ কিনে। হ্যাঁ মা, বাঘমামা তো আস্ত আখ বিক্রি করে। তুমি আস্ত আখ বিক্রি না করে আখের জুস করে বিক্রি করবে, তাহলে দেখবে এই গরমে বাজারের সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে। সত্যি রে মিনা, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়, বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে। আচ্ছা চল, এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যায়। এরপর শেফা শিয়ালিনী আখগুলো কাটতে থাকে আর আখগুলো কেটে বাজারে নিয়ে যায়। আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের রস আছে, মিষ্টি আখের শরবত, খেতে ভারী সুস্বাদু। আরে, এই ছোট লোক শেফা শিয়ালিনী আবার আখের ব্যবসা করছে? ও এত আখ কোথায় পেল? আবার আখের শরবত বিক্রি করছে। ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না। এভাবে শেফা শিয়ালিনীর অনেক আখের শরবত বিক্রি হতে থাকে। এদিকে বাঘ মামার দোকানে কোনো আখই বিক্রি হয় না। এটা দেখে তো বাঘ মামা রাগে ক্ষোভে গজগজ করতে থাকে। সত্যি গো শেফা দিদি, আপনার আখের রস খুব মিষ্টি, ভারী সুস্বাদু, খুব মজা পেলাম। এরপর থেকে আপনার দোকান থেকে আখের রস খাবো। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? আজকে এসে দেখে এভাবে মন খারাপ করে বসে আছো, আর আজকে কি তোমার বেচা কেনা ভালো হয়নি নাকি? বাজার আনতে বলেছিলাম সেটাও আনোনি।
না গো গিন্নি, কি যে বলবো তোমাকে, আমার যে কোনো বেচা কেনাই হচ্ছে না। ওই ছোট লোক শেফা, ও বাজারে আখের জুস বিক্রি করছে, সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে, কেউ আমার কাছ থেকে আখ কিনছে না। আমার যে কোনো বেচা কেনাই নেই, এই জন্যই বাজার আনতে পারিনি। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো নে গো। আজকে ওই ছোট লোক শেফার আখের জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসবো। এরপর দেখবো ও আখ কোথা থেকে আনে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আজকে আমরা যাব ওই শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করে নিয়ে এসে বিক্রি করব। আর ও যখন আখ বিক্রি করতে না পারবে তখন বুঝবে। হা হা হা। এরপর রাতের বেলা বাঘ এবং বাঘিনী শেফা শিয়ালিনীর আখের জমি থেকে আখ চুরি করতে থাকে। মা, আমাদের জমির আখগুলো কে কেটে নিয়ে গেছে? আমাদের জমিতে যে কোনো আখই নেই, এখন আমরা কি বিক্রি করব? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করব? আমি কি করে সংসারটা চালাবো? কে আমার সর্বনাশ করলো? আচ্ছা মা, যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে, বাকি আখগুলো তারা আবার আজকে চুরি করবে। চলো এই আখগুলো কেটে নিয়ে যাই। এই আখগুলো কেটে আজকে তুমি বিক্রি করো। হ্যাঁ মিনা, তুই ঠিকই বলেছিস। বাকি আখগুলো কেটে বাড়িতে নিয়ে যায় আর এই আখের আগাছাগুলো আমাদের পুকুরে ফেলে দিই। এরপর তারা আখগুলো কেটে নিয়ে বাড়িতে যায় আর আখের আগাছাগুলো পুকুরে ফেলে দেয়। মা, তুমি এখনো ঘুমোচ্ছ না কেন? এত চিন্তা করো না মা, দেখবে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। না রে মা, কোথায় আর চিন্তা করছি, কি যে করব সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা চল, এবার আমরা ঘুমিয়ে পড়ি, যা হবে দেখা যাবে। ও মা, দেখো আমাদের পুকুরে এত আখ কোথা থেকে এলো? তাহলে কালকে যে আগাছাগুলো ফেলে দিয়েছিলাম, ওই আগাছাগুলো থেকে কি এই আখ হয়েছে? হ্যাঁ রে মিনা, তাই তো দেখছি। নিশ্চয় আল্লাহ আমাদের উপর দয়া করেছে, কিন্তু ভাবছি যারা আমাদের আখগুলো চুরি করে নিয়ে গেছে আবারও যদি এই আখগুলো চুরি করে নিয়ে যায়। না মা, তুমি চিন্তা করো না, এই আখগুলো চোরে চুরি করতে পারবে না। আমরা আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো। আমরা যখন এই আখগুলো কাটবো তখন কারেন্ট সরিয়ে দেব। এরপর শেফা শিয়ালিনী আগের মতো আবারও বাজারে আখের জুস বিক্রি করতে থাকে আর এটা দেখে বাঘ ভীষণ রেগে যায়। আরে, এই শেফা শিয়ালিনীর জন্য তো দেখছি আমি ব্যবসাই করতে পারবো না। এবার ওর একটা কিছু করতেই হবে। ওর আখগুলো চুরি করে নিয়ে এলাম, আবারও আখের দোকান দিয়ে বসেছে। আরে গিন্নি, ওই শেফা শিয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে। ওর জন্য আমার বেচা কেনাই বন্ধ হয়ে গেছে। ওর কিছু একটা করতেই হবে। বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এবার আমি যাব, আমি নিজে গিয়ে ওই শেফা শিয়ালিনীর বাড়ি থেকে সব আখ চুরি করে নিয়ে আসবো। এক্ষুনি চলো, আজকে রাতেই যাব। আরে আরে, এই শেফা শিয়ালিনীর আখের জমিতে তো দেখছি কারেন্ট দেওয়া। আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছো? মরে যাচ্ছে। আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। এই টয়া, জানিস আমার মা এবার ঈদে অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দিবে রে? ও তো আগের বছরও একটা জামা কিনেনি, পুরান জামা পরে ঈদ করেছে। কি, পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি? আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয়, আমাকে অনেক জামা কিনে দেয়। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরান জামা পরে ঈদ করেছি। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করবো আমি। তাই নাকি রে টয়া?
আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে, কই দিল না তো? তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি। শোন টয়া, তোকে আমরা এবার বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে, না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মা রে, আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো আসবো না। মা রে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব। আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি, আমার কাজগুলো সব শেষ, বাকি যেগুলো আছে সেগুলো করে দিব, কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি। বাঘিনী ভাবি, আমি যে কদিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম। আমার মেয়েটা যে জেদ করে বসে আছে, সে ঈদে নতুন জামা পরবে। ঈদের যে আছে আর মাত্র 2 দিন। আমার মেয়েটা খুব জেদ করেছে। কি করব বাঘিনী ভাবি, আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো। শেফালি, তুই তো সব সময়ই কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 5 দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছিস? আর এটা তো রোজার মাস, ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এখন আমার কাছে কোনো টাকা নেই, আরো কিছু শপিং করার বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি, তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে কিছু টাকা দিন না ভাবি। শেফালি, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব, তাতে তোর কি? তোর টাকা নেই তুই শপিং করবি না, এত শখ কেন? হ্যাঁ, গরিবেরা তো শখ থাকতে নেই, বুঝলি? যা, অন্য কোথা থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখানে শুধু ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করিস না, আমার চোখের সামনে থেকে দূর হ। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি, দিন না বাঘিনী ভাবি। বললাম তো আমার কাছে এখন টাকা নেই, সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে, আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব। আর হ্যাঁ, বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি আমার মেয়েকে কি বলবো, কি জবাব দেব ওকে আমি? নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে। মা, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে? চলো না মা, এখন যাই। মা রে, বাঘিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আগের বার আমাকে একই কথাই বলেছিলে, কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে,
সবাই ঈদ করবে, শুধু আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাচ্ছি। এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে। টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করেই সেখানে একটি পরী চলে আসে আর টয়াকে পরী বলে, কি হয়েছে ছোট মেয়ে, তুমি এভাবে বসে কাঁদছো কেন? কত ছোট তুমি, তাহলে তোমার এত দুঃখ কিসের? কেন তুমি এভাবে কাঁদছো বলো আমাকে। এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না, এই নাও জাদুর ফুল। তুমি এই ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সে গাছের গোড়ায় রেখে দিবে, তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে টয়া পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি হয়েছে। পরীর দেওয়া ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। যখন যেটা চাই সেটাই পরতে পারবো মা। আরে এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালোই হয়েছে, এবার ঈদে আমি নতুন নতুন জামা পরতে পারবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে, জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের নতুন জামা পরতে পারে। এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।